সিরাম কোলেস্টেরল এস্টিমেশন পড়বো। হ্যাঁ, তো কোলেস্টেরল এস্টিমেশনে আমরা কি লিখবো, হেডিং লিখবো সিরাম কোলেস্টেরল এস্টিমেশন, পরের লাইনে লিখবো বাই CHOT প্যাপ মেথড। হ্যাঁ, এই লিকুইজাইম কথাটা লিখবো না, হ্যাঁ, CHOT প্যাপ মেথড মানে কোলেস্টেরল অক্সিডেজ পারঅক্সিডেজ মেথড হবে। ঠিক আছে, এটা একটা কিট লিটারেচার, ওই PDF ফর্মে থাকে। ঠিক আছে, আমি ওটাই করে এনেছি। আচ্ছা, তারপর তোমরা কি লিখবে, প্রিন্সিপাল লিখবে। আচ্ছা, মেথডটা কি তাহলে, CHOT প্যাপ এনজাইমেটিক কলোরিমেট্রিক মেথড। হ্যাঁ, মানে সেমি অটোতে আমরা করব তো কলোরিমেট্রিক মেথড। আচ্ছা, প্রিন্সিপাল কি না, the series of the reaction involved in the assay system is as follows। কি হচ্ছে এখানে না, কোলেস্টেরল এস্টার are enzymatically hydrolyzed by cholesterol esterase। যেখানটা বোঝা যাবে না আমি বলছি লেখো। হ্যাঁ, কোলেস্টেরল এস্টারস আর এনজাইমেটিক্যালি, কি দেখছিস, আমি বলছি তো লেখ না। কোলেস্টেরল এস্টারস আর এনজাইমেটিক্যালি হাইড্রোলাইজড বাই কোলেস্টেরল এস্টারেজ, মানে এই কোলেস্টেরল এস্টারেজ এনজাইমটা কি করছে, কোলেস্টেরল এস্টারকে ভাঙছে। কিসে ভাঙছে না, কোলেস্টেরল তৈরি করছে আর ফ্যাটি অ্যাসিড, টু কোলেস্টেরল অ্যান্ড ফ্যাটি অ্যাসিডস, ফ্রি ফ্যাটি অ্যাসিডস। ওকে, নেক্সট স্টেপে কি হচ্ছে না, ফ্রি কোলেস্টেরল ইনক্লুডিং দ্যাট অরিজিনালি প্রেজেন্ট ইজ দেন অক্সিডাইজড বাই কোলেস্টেরল অক্সিডেজ। এরপরে অক্সিডেজ আর পারঅক্সিডেজ আসবে স্টেপ বাই স্টেপ। অক্সিডেজ কি করছে, কোলেস্টেরল অক্সিডেজ এ কোলেস্টেরলের উপরে রিঅ্যাকশন করছে, দিয়ে কি তৈরি করছে, কোলেস্ট 4in3 অ্যান্ড হাইড্রোজেন পারঅক্সাইড। তাহলে সেকেন্ড রিঅ্যাকশন দিয়ে আমরা আলটিমেটলি কি পাচ্ছি, হাইড্রোজেন পারঅক্সাইড। ওকে, কোলেস্ট 4in3। থার্ড রিঅ্যাকশনে কি হচ্ছে, the hydrogen peroxide combines with phenol and 4-amino antipyrine। Hydrogen peroxide combines with phenol and 4-amino antipyrine in the presence of peroxidase to form chromophore quinonimine dye। আমরা গ্লুকোজ ও অক্সিডেজ পারঅক্সিডেজ রিঅ্যাকশন দেখেছিলাম, ওখানেও কি হচ্ছিল, H2O2 তৈরি হচ্ছিল, যে সেই H2O2 সঙ্গে পারঅক্সিডেজ রিঅ্যাকশন করছে আর আমরা 4-অ্যামাইনো অ্যান্টিপাইরিন দিচ্ছি, দিয়ে কি তৈরি হচ্ছে, একটা ডাই তৈরি হচ্ছে যেটা পিঙ্কিশ কালার। এখানেও সিমিলারলি ওই পিঙ্কিশ কালার, পিঙ্কিশ রেডিশ টাইপের কালারে আমাদের কুইনোনিমিন ডাই তৈরি হবে। কততে মাপবো আমরা, 500 to 550 ন্যানোমিটারের মধ্যে। এখানে বোধহয় 546 এরকম করা আছে। ঠিক আছে, তাহলে প্রথমে কোলেস্টেরল এস্টারেজ কি করছে, কোলেস্টেরল এস্টারকে ভাঙছে, কোলেস্টেরল আর ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি করছে। সেকেন্ড রিঅ্যাকশনে ওই কোলেস্টেরলের উপরে কাজ করছে কোলেস্টেরল অক্সাইড, হ্যাঁ, অক্সিডেজ কাজ করে কি করছে না, H2O2 তৈরি করছে। এই H2O2টা উপরে মানে ফেনল আর 4-অ্যামাইনো অ্যান্টিপাইরিনের সঙ্গে পারঅক্সিডেজের উপরে রিঅ্যাকশন করছে, দিয়ে কুইনোনিমিন ডাই তৈরি করছে, যেটা আমরা 546 ন্যানোমিটারে মাপছি। পিঙ্কিশ ডাই তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রিন্সিপাল। নেক্সট, রিএজেন্টের মধ্যে কি কি থাকছে আমরা একটু দেখে নিই। হ্যাঁ, একটা স্ট্যান্ডার্ড থাকে, স্ট্যান্ডার্ডটা এখানে কোলেস্টেরল স্ট্যান্ডার্ড কত থাকবে না, 200 মিলিগ্রাম পার ডিএল। ঠিক আছে, রিএজেন্টে কি কি থাকছে, একটা বাফার থাকছে যার পিএইচ থাকছে 7.0, ফেনল থাকছে, রিঅ্যাকশনে ফেনল লাগছে, আর থাকছে সোডিয়াম কোলেট, কোলেস্টেরল অক্সিডেজ লাগছে, পারঅক্সিডেজ লাগছে, আর লাগছে 4-অ্যামাইনো অ্যান্টিপাইরিন। ঠিক আছে, আর সোডিয়াম অ্যাজাইড। এগুলো হচ্ছে আমাদের রিএজেন্ট। ঠিক আছে, কি কি লাগছে, তাহলে একটা বাফার লাগবে, বাফার তো সবেতেই লাগে। ঠিক আছে, বাফার লাগবে, কোলেস্টেরল অক্সিডেজ লাগছে, পারঅক্সিডেজ লাগছে, আর কোলেস্টেরল এস্টারেজ লাগছে। তাহলে এই তিনটে এনজাইম তো লাগছেই, আর সঙ্গে ফেনল লাগছে, 4-অ্যামাইনো অ্যান্টিপাইরিন লাগছে।
আর সোডিয়াম অ্যাজাইড লাগছে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের রিএজেন্ট। নেক্সট এবার আমরা অ্যাসে প্রসিডিওরে যাব না। আমরা একটা সব টেস্টে যেমন সেমি অটো টেস্টগুলোতে আমরা কি করছি, একটা ব্ল্যাঙ্ক নিই, একটা স্ট্যান্ডার্ড নিই আর একটা স্যাম্পল নিই, তাই তো? এখানে আমরা ব্ল্যাঙ্ক কি নেবো, রিএজেন্টের ইটসেলফ একটা লাইট পিঙ্কিশ কালার আছে, পুরোপুরি হোয়াইট নয়। তাহলে আমরা যেগুলোর এরকম হয় সেগুলোকে রিএজেন্ট ব্ল্যাঙ্ক নিই, তাই তো? তাহলে আমরা রিএজেন্ট ব্ল্যাঙ্ক নিচ্ছি। ব্ল্যাঙ্কটা জল নয়, রিএজেন্ট ব্ল্যাঙ্ক, কারণ ব্ল্যাঙ্কের মানে রিএজেন্টের নিজস্ব একটা কালার আছে, তাই রিএজেন্ট ব্ল্যাঙ্ক নেবো। ঠিক আছে, কতটা নেব রিএজেন্ট আমরা প্রত্যেকটাতে, মানে ব্ল্যাঙ্ক একটা মার্ক করছি, একটা স্ট্যান্ডার্ড একটা স্যাম্পল, প্রত্যেকটাতে 1 ml করে নিচ্ছি। হ্যাঁ, একদম গ্লুকোজের মতোই 1 ml করে নিচ্ছি। এবারে ব্ল্যাঙ্কের জায়গায় কিছু দিলাম না, স্ট্যান্ডার্ডের জায়গায় আমি 10 মাইক্রোলিটার স্ট্যান্ডার্ড দিলাম, আর স্যাম্পলের জায়গায় আমি 10 মাইক্রোলিটার স্যাম্পল দিলাম। এখানে আমরা ইনকিউবেট করব 5 মিনিট, 37 ডিগ্রি সেন্টিগ্রেডে 5 মিনিট। গ্লুকোজটা আমরা 10 মিনিট করি, তাই তো? এটা আমরা 5 মিনিট ইনকিউবেট করব। 10 মিনিট কখন করব, শীতকালে। গ্লুকোজের ক্ষেত্রে কি আমরা 15 মিনিট করে দিই শীতে, হ্যাঁ, টেম্পারেচার কম থাকলে। এখানে 15 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকলে তখন আমরা শীতকালে, মানে যখন তোমাদের ফাইনাল এক্সামের টাইমে যদি না ফাইনালের মতো থার্ড অ্যাসেসমেন্টটার সময় হয়তো তোমাদের 10 মিনিট রাখতে হবে, কিন্তু এমনি 37 ডিগ্রি সেন্টিগ্রেড লাগলে সরি 5 মিনিট ইনকিউবেট করবে। তারপরে আমরা ওডিগুলোকে মাপবো। এবারে ওডিগুলো মাপলে সেম ফর্মুলা, ক্যালকুলেশন কি থাকবে, এখানে ব্ল্যাঙ্কটাকে 0 ধরে নিয়েছে, তাই ওডি অফ স্পেসিমেন বাই ওডি অফ স্ট্যান্ডার্ড ইনটু কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড দিয়েছে। কিন্তু আমরা খাতায় কি লিখবো, আমরা যে ফর্মুলাটা জানি কলোরিমেট্রির যে প্রিন্সিপাল মানে ফর্মুলাটা, মানে ওডি অফ টেস্ট মাইনাস ওডি অফ ব্ল্যাঙ্ক বাই ওডি অফ স্ট্যান্ডার্ড মাইনাস ওডি অফ ব্ল্যাঙ্ক ইনটু কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড, তাই তো? এবার যদি তোমাদের বলে দেওয়া হয় যে তোমরা রিএজেন্ট ব্ল্যাঙ্কটাকে 0 ধরে নেবে, তখন ফর্মুলাটা ইজি হয়ে যাবে, কারণ বি গুলো 0 হয়ে যাচ্ছে, ওডি অফ টেস্ট বাই ওডি অফ স্ট্যান্ডার্ড ইনটু কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এই ফর্মুলায় ফেলে তোমাদের বার করতে হবে যে তোমাদের যেটা স্যাম্পল পেয়েছো তার কনসেন্ট্রেশন অফ কোলেস্টেরল কত, ইউনিট কিসে বেরোবে, মিলিগ্রাম পার ডিএল। ঠিক আছে, তাহলে পুরোটাই কিন্তু এটা গ্লুকোজেরই মতো, শুধু 5 মিনিট ইনকিউবেট করব। ঠিক আছে, ক্যালকুলেশন হয়ে গেল। এরপরে আমরা কি করব, আমাদের হেডিং গুলো কি কি থাকে, প্রিন্সিপাল থাকে, তারপরে প্রসিডিওর থাকে, তারপরে ক্যালকুলেশন থাকে। এরপরে নেক্সট হেডিং থাকবে ক্লিনিক্যাল ইন্টারপ্রিটেশন। আমাদের ভ্যালু যেটা এসছে তার উপরে ডিপেন্ড করে আমরা বলবো যে নর্মাল এসছে না হাই এসছে। সাধারণত লো খুব একটা হয় না। হ্যাঁ, আচ্ছা, সরি। এবারে দেখো, তোমাদের জিজ্ঞেস করতে পারে, ব্যাকগ্রাউন্ডটা আমরা এখন একটু বলবো, ক্লিনিক্যাল ইন্টারপ্রিটেশনের মধ্যে এটা পড়ছে। Measurement of serum cholesterol levels is important as an indicator of liver function, intestinal absorption, biliary function. এটা এখানটা লিখতে হবে না, দাঁড়াও, biliary function and in the diagnosis and classification of the hyperlipoproteinemia. মানে আমরা কোলেস্টেরল কখন চেক করব, ব্লাডের কোলেস্টেরলটা পেশেন্টকে কখন মাপতে দেবো। আমার যদি মনে হয় যে ওর লিভার ফাংশন ঠিক আছে কিনা, আমার যদি মনে হয় যে অ্যাবজর্পশন ঠিক আছে কিনা, ইন্টেস্টিনাল অ্যাবজর্পশন পেশেন্টের ঠিক আছে কিনা, বিলিয়ারি ফাংশন ওকে আছে কিনা, অথবা তার হাইপার লাইপোপ্রোটিনেমিয়া হয়েছে কিনা, হ্যাঁ, এগুলো দেখার জন্য আমরা কোলেস্টেরলটাকে মাপতে দিতে পারি। এলিভেটেড কোলেস্টেরল লেভেলস, এখানটা ইন্টারপ্রিটেশনে এটা লেখো তোমরা। দাঁড়াও, তার আগে নর্মাল ভ্যালুটা লিখতে হবে। নর্মাল ভ্যালু কত, অ্যাকসেপ্টেবল কোলেস্টেরলের নর্মাল ভ্যালু কত, অ্যাকসেপ্টেবল ভ্যালু ডিজায়ারেবল। তাহলে ইন্টারপ্রিটেশনে প্রথমে লিখবে কোলেস্টেরলের
নর্মাল ভ্যালু, রিস্ক ক্লাসিফিকেশন, টোটাল কোলেস্ট্রল। ডিজায়ারেবল কত থাকতে হবে আমাদের? 200 কম থাকতে হবে, লেস দেন 200 মিলিগ্রাম পার ডিএল। বর্ডার লাইন হাই কখন বলবো? 200 থেকে 239 অব্দি, 239 অব্দি মিলিগ্রাম পার ডিএল বর্ডার লাইন হাই বলবো। আর হাই কোলেস্ট্রল কখন বলবো? যখন মোর দেন 240 মিলিগ্রাম পার ডিএল, মোর দেন ইকুয়াল টু 240, তখন আমরা বলবো হাই কোলেস্ট্রল লেভেল। এটা তুমি ইন্টারপ্রিটেশনে প্রথমে লিখবে, ঠিক আছে? এরপরে তোমাকে বললো, ধরো তুমি 250 পেয়েছো মিলিগ্রাম পার ডিএল, এরপরে তোমাকে বলবে যে এটা কখন দেখা যাবে, হোয়াট আর দ্য কজেস যেখানে তুমি এলিভেটেড কোলেস্ট্রল লেভেল পাবে। এলিভেটেড কোলেস্ট্রল লেভেল মে অকার ইন হাইপোথাইরয়েডিজম, ঠিক আছে? আচ্ছা, তোমাদের কোয়েশ্চেনেও দেখবে ছিল নেফ্রোটিক সিনড্রোম, হ্যাঁ? নেফ্রোটিক সিনড্রোমের উপরে কোয়েশ্চেন ছিল না কিছু? ও আচ্ছা, ইয়েতে জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে, না প্র্যাকটিক্যালে, সরি। নেফ্রোটিক সিনড্রোম, হ্যাঁ, ওখানে কি থাকে? হাইপার কোলেস্টেরমিয়া থাকে তো নেফ্রোটিক সিনড্রোম বাচ্চাগুলোর, হ্যাঁ। হাইপোথাইরয়েডেও কোলেস্ট্রল বেশি থাকে। ডায়াবেটিস পেশেন্টে হাইপার লাইপোপ্রোটিনেমিয়া থাকতেই পারে, ঠিক আছে? তাহলে এলিভেটেড সিরাম কোলেস্ট্রল লেভেল কনসিডারড অ্যাজ, মানে কি করে? করোনারি আর্টারি ডিজিজের রিস্ক বাড়িয়ে দেয় তো, তাহলে ইনক্রিজ রিস্ক অফ, ইট ইনক্রিজেস দ্য রিস্ক অফ করোনারি আর্টারি ডিজিজ, ঠিক আছে? আর কোথায় কোথায় থাকে না? স্ট্রেস, এজ, জেন্ডার, হরমোনাল ব্যালেন্স, প্রেগন্যান্সি, এগুলোকেও এফেক্ট করতে পারে। এফেক্ট নর্মাল কোলেস্ট্রল লেভেলকে, এরা এফেক্ট করছে। তাহলে নর্মাল কোলেস্ট্রল লেভেলকে কারা? ধরো একটা পেশেন্ট খুব স্ট্রেসে আছে, ভীষণ চাপের কাজ বা কোনো কিছু কারণে খুব স্ট্রেসে আছে, এজ, জেন্ডার, হ্যাঁ, হরমোনাল ইমব্যালেন্স হয়ে আছে, হরমোনাল ব্যালেন্স, প্রেগন্যান্সি, এইগুলো নর্মাল কোলেস্ট্রল লেভেলকে হ্যাম্পার করতে পারে। আর ডিক্রিজ কোলেস্ট্রল লেভেল কোথায় কোথায় থাকবে? অ্যাসোসিয়েটেড উইথ, দেখো হাইপোথাইরয়েডিজমে আমাদের থাকছে কি? হাইপার হচ্ছে কোলেস্টেরলেমিয়া, তাহলে উল্টোটা হবে, হাইপারথাইরয়েডিজমে কম থাকবে কোলেস্টেরল লেভেল। অ্যান্ড সিভিয়ার লিভার ডিজিজ সিভিয়ার হয়ে গেছে, তখন কিন্তু তার কোলেস্টেরল লেভেল কম দেখাতে পারে ইউজুয়ালি। তাহলে পেশেন্টের মধ্যে আমি কোলেস্টেরল যে খুব কমে গেছে এরকম আমি দেখতে পাবো না। তাহলে এইটা হলো আমাদের আপ টু এইটুকু আমরা খাতায় লিখবো প্রিন্সিপাল। হ্যাঁ, কোলেস্টেরল এস্টার দিয়ে প্রথমে ভেঙে যাচ্ছে, কোলেস্টেরল হচ্ছে, তারপরেতে আর ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরলটার উপরে আবার অক্সিডেজটা কাজ করছে, H2O2 বানাচ্ছে বাই প্রোডাক্ট, H2O2 এর উপর আবার পারঅক্সিডেজ কাজ করছে, 4 অ্যামাইনো অ্যান্টিপাইরিন দিচ্ছি ইন প্রেজেন্স অফ ফেনল, সে কালার কম্পাউন্ড দিচ্ছে, দিয়ে সেটাকে আমরা 546 ন্যানোমিটারে মাপছি। এটা হচ্ছে প্রিন্সিপাল। প্রসিডিওর হচ্ছে 1000 মাইক্রোলিটার আমরা রিয়েজেন্ট নিচ্ছি, তাতে 10 দিচ্ছি স্যাম্পল বা স্ট্যান্ডার্ড, 5 মিনিট ইনকিউবেট করছি 37 ডিগ্রি সেন্টিগ্রেডে, তারপরে মাপছি। তাহলে এই অ্যাসেটা কিন্তু এন্ড পয়েন্ট অ্যাসে, ঠিক আছে, মানে রিঅ্যাকশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি মাপছি, গ্লুকোজেরও তাই, ঠিক আছে, এন্ড পয়েন্ট অ্যাসে। আচ্ছা, এবারে আর কয়েকটা জিনিস আমরা মাথায় রাখবো, এটা লিখতে হবে না, কি এই যে প্রিকশন, আর আমরা রিএজেন্ট প্রিপারেশন বা স্টোরেজ এগুলো বা কি মানে স্পেসিমেন কালেকশন, আমাদের মাথায় এটা রাখতে হবে যে ধরো আমি একটা পেশেন্টের কোলেস্ট্রল বা লিপিড প্রোফাইল আমি মাপতে দিচ্ছি, তখন মাথায় কি রাখবো? পেশেন্টটা যেন আগের দিনে বা লাস্ট 3 দিনে নর্মাল ডায়েটে থাকে, মানে কোলেস্ট্রলের ক্ষেত্রে হয়তো খুব একটা হ্যাম্পার করে না, কিন্তু তাও এটা বেশি হ্যাম্পার করে ট্রাইগ্লিসারাইডের ক্ষেত্রে। ধরো পেশেন্ট আগের দিন যদি আমরা 12 আওয়ার ফাস্টিং ব্লাড নিই, এবার পেশেন্ট যদি আগের দিন ধরো বিয়ে বাড়ি খেয়েছে কিংবা খাসির মাংস খেয়েছে, ঠিক আছে, মানে রেড মিট খেয়েছে, অথবা মানে হেভি খাওয়া দাওয়া করেছে, বিয়ে বাড়ি খাওয়া, আইসক্রিম, হ্যাঁ, তাহলে পরের দিনে আমার কি হবে? সকালবেলা এবারে রাত 10টায় খেয়েছে, পরের দিন একদম কাজে বেরোবে, ও সকাল 6টায় ব্লাড দিয়ে দিয়েছে, হ্যাঁ, তাহলে আমরা কি পাবো? ট্রাইগ্লিসারাইড লেভেল 500 অ্যাবাভ পেয়ে যাব, কিন্তু পেশেন্টের কোনো রোগ নেই। তাহলে তুমি রিপোর্টটা দিলে, তুমি সাইন করে দিয়েছো, হ্যাঁ,
টেকনিশিয়ান করেছে, তুমি দেখছো কন্ট্রোল তো আমার ঠিক আছে, রিপোর্ট ছেড়ে দিয়েছো। পেশেন্ট বা পেশেন্ট পার্টি এসে তখন কি বলছে যে এই রিপোর্ট তো ঠিক নেই, আমি তো লিপিডের মানে আমার তো হাইপারলিপিডিমিয়া নেই, কখনোই তো আমার এরকম আসে না। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে কি যে স্যাম্পেলটা যে দিয়েছে প্রি অ্যানালাইটিক এরর, মানে আগের কোনো তার অসুবিধা আছে কিনা, ফাস্টিং 12 ঘন্টা করেছে কিনা, অথবা সে আগের রাতে কি ধরনের খাবার খেয়েছে, বা এরকম হতে পারে যে আগের দিনে খুব অ্যালকোহল খেয়েছে, বা পেশেন্ট এরকম মানে ওই ধরনের পেশেন্ট কিনা জানতে হবে। ঠিক আছে, আরো কিছু বলছে যেমন প্রায়ার টু স্যাম্পল কালেকশনে পেশেন্ট শুড বি ফলোইং দেয়ার ইউজুয়াল ডায়েট, মানে যেটা নর্মাল রেগুলার খায় সেই ডায়েটেই যেন থাকে, হ্যাঁ, অ্যান্ড বি ইন দেয়ার ইউজুয়াল স্টেট অফ হেলথ, মানে একদম বেড রিডেন পেশেন্ট, খুব খারাপ অবস্থা, সেরকম হলেও কিন্তু রিপোর্ট ভুলভাল আসবে। হ্যাঁ, পেশেন্ট হু আর অ্যাকচুয়ালি ইল, লসিং ওয়েট, প্রেগনেন্ট অ্যান্ড হ্যাড মায়োকার্ডিয়াল ইনফাকশন লাস্ট 3 মাসের মধ্যে, যদি ধরো একটা পেশেন্টের মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়েছে, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা কি করব, ওয়েট করে যাব, বলবো আমি 3 মাস পরে আবার রিপিট করব, হ্যাঁ, অ্যাকচুয়ালটা জানার জন্য। ঠিক আছে, তখন আমি করে দিলাম, কারণ তখন তো ইমার্জেন্সি সিচুয়েশন, সব টেস্টই হয়তো করানো হলো, কিন্তু আমি তাকে বলবো যে 3 মাস পরে আপনি ঠিক হলে তারপরে আরেকবার আমরা চেক করে দেখবো। ঠিক আছে, আচ্ছা, এবারে আবার স্যাম্পল স্টোরেজেরও ব্যাপার আছে, স্যাম্পলটা হিমোলাইজড আছে কিনা সেটাও দেখতে হবে, কত ডিগ্রিতে স্টোর করেছি। আমরা যদি তোমার নন হিমোলাইজ স্যাম্পল হয় তাহলে আমরা 4 to 7 ডিগ্রি 4 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা যদি ওটাকে স্টোর করি 7 দিন স্টোর করতে পারবো। আমরা যদি 20 থেকে 25 ডিগ্রিতে স্টোর করি, দাঁড়াও, নন হিমোলাইজ স্যাম্পল অর প্লাজমা ক্যান বি স্টোরড এট 4 ডিগ্রি সেন্টিগ্রেডে আপ টু 7 ডেজ, হ্যাঁ, অবধি স্টোর করতে পারবো। 5 to 7 ডেজ 20 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা যদি রাখি তাহলে 5 থেকে 7 দিন স্টোর করা যাবে। আর যদি -20 ডিগ্রি সেন্টিগ্রেডে স্যাম্পল রাখা হয় 3 মাস অবধি স্টোর করা যাবে। আর যদি 70 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখি তাহলে সেভারাল মান্থস সেটা স্টোর করতে পারবো। কিন্তু আমাদের তো সেরকম ধরো আনা হলো স্যাম্পল, আমরা তখনই তো এগুলো করে দিই। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখার। আর এই 546 ন্যানোমিটারে আমরা মাপছি। ওকে, ঠিক আছে, তাহলে কোলেস্টেরল এগুলো আমরা লিখবো না খাতায়, হ্যাঁ, এগুলো মাথায় রাখার জন্য যে আমাদের মাথায় রাখতে হবে, মানে পরে যখন আমরা ক্লিনিক্সে যাব যে ট্রাইগ্লিসারাইড লেভেল, এটা কোলেস্টেরলের ক্ষেত্রে অতটা প্রযোজ্য নয়, কিন্তু ট্রাইগ্লিসারাইডের ক্ষেত্রে যে ফাস্টিংটা 12 ঘন্টা করেছে কিনা, আগের দিন ঠিকমতো মানে নর্মাল ডায়েটে ছিল কিনা, এগুলো আমাদের দেখে নিতে হবে। নাহলে আমাদের পুরো একদম নোটস দিতে হবে যে আপনি এইটা মেনটেন করে আবার ব্লাড দেবেন, কারণ এটার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে আপ টু দিস এটা হচ্ছে কোলেস্টেরল এস্টিমেশন। কিন্তু হ্যাঁ, হয়ে গেছে।